করছি ঠোটকাটা স্পেশাল। এই তো গত 7ই মার্চের কথা, মানে ভোটের ঠিক আগের কথা। এসআইআর এর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে বক্তৃতা করতে উঠে ব্র্যান্ড মমতার কথা বলেছিলেন সিপিএম থেকে সদ্য তৃণমূলে যাওয়া প্রতীকুর রহমান। এই তরুণ নেতার কথা শুনে প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাহ বেশ ভালো বলেছো, একটু জল খেয়ে নাও। ছোটবেলায় টিভিতে একটা অ্যাড দেখতাম, দিদি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। যতদিন রাজ্যে মাননীয়া মমতা ব্যানার্জি থাকবেন, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবেন, ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গ জয় করা তো দূরে থাক, পশ্চিমবঙ্গের বাউন্ডারির আশেপাশে যেতে পারবো না আমরা। কারণ জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার বাঘিনী এখনো জেগে আছে। থ্যাংক ইউ প্রতিকূল, খুব ভালো বলেছো, একটু জল খেয়ে নাও। দেখুন, বাংলার মানুষ জনাদেশে বলেছে, তাদের যে জনাদেশ মানুষের এসেছে, অবশ্যই মানুষই জনাদেশ দেয়, সেখানে তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে চোখ খুলেও ভরসা করা আর যায় না। মমতা একটা ব্র্যান্ড, কথাটা প্রথম বলেছিলেন সদ্য প্রয়াত মুকুল রায়। মমতার বিশ্বস্ত মুকুল দীর্ঘ সময় ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। ব্র্যান্ড মমতার ইউএসপি ছিল মূলত দুটো, এক সততা, এবং বহু বছর মমতার ছবির নিচে লেখা থাকতো সততার প্রতীক। সাদাসিধে জীবনযাপন, সাধারণ ঘরের মেয়ে, নেক্সট ডোর গার্ল আর কি, এই ছিল তার ইমেজ। আর একটা স্তম্ভ ছিল তার আগুনে ভাবমূর্তি, যেখানে অন্যায় সেখানেই পৌঁছে যান মমতা, এইরকম একটা ইমেজ ছিল। এই যেমন ধরুন 2006 সালের 30শে নভেম্বর তাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি পুলিশ, বাম সরকারের পুলিশ। এই অভিযোগে সোজা বিধানসভায় গিয়ে হাজির হন মমতা। সংবিধান হাতে রণংদেহী রুদ্ররূপ ধারণ করেন। তারপর বেপরোয়া ভাঙচুর। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা কিন্তু বিধানসভায় বলেছিলেন, এইরকমই একটা বিতর্ক একদিন দেখা দিয়েছিল, কেন করেছিলেন আপনারা সেই কাজ। তখন তিনি বলেছিলেন তিনি কোনো কিছুতে হাত দেননি, কিছু ভাঙেননি। সততার ভাবমূর্তি অনেক আগেই ধীরে 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 মলিন হয়ে গেছে। অ্যাটলিস্ট দলই কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে নানাভাবে। বহু বছর হলো তৃণমূল মমতার ছবির নিচে সরাসরি, আগে যেমন ঢাউস করে লেখা থাকতো সততার প্রতীক, এটা লেখা বন্ধ করে দেয়। আগে যেমন আনুষ্ঠানিকভাবে লেখা হতো, অনেক দিন হলো আমরা আর চোখে দেখি না, রাজ্যবাসী চোখে দেখেন না। আজই যেমন পৈলানে প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী এবং বিষ্ণুপুরের তৃণমূল এমএলএ দিলীপ মণ্ডলের প্রাসাদের, মানে বিরাট প্রাসাদই বলতে হচ্ছে, তার ছবি সামনে এসেছে। বিষ্ণুপুর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, মানে সেখানকার এমপির নাম কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এই কীর্তি। আচ্ছা আপনারা বলুন তো, কেউ কিচ্ছুটি জানতো না? কেউ কখনো জিজ্ঞাসা করেনি যে তুমি এগুলো করলে কি করে? শুধু কি দিলীপ? একের পর এক তৃণমূল নেতার প্রাসাদের ছবি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। সারদা, নারদ, নিয়োগ দুর্নীতি, রেশন, গরু, কয়লা, কত বলবো, একের পর এক দুর্নীতি। টোল বসিয়ে, তোলাবাজি, বেআইনি টোল বসিয়ে। আগে রাজ্যের কোনো মন্ত্রীকে আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়নি, মানে তৃণমূল জমানার আগে। শুধু তৃণমূলের বদনাম হয়নি, বাংলারও বদনাম হয়েছে এত মন্ত্রীর জেল যাত্রায়, এত নেতার জেল যাত্রায়। মমতা জমানায় কিন্তু সেটা হয়েছে। এই এত এত দুর্নীতির কথা মমতা কিছুই জানতেন না। পাগলেও একথা বিশ্বাস করবে? কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। উল্টে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগে কেউ গ্রেফতার হলে বহু সময় মমতা নিজেও তাদের হয়ে গলা ফাটিয়েছেন। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। দিকে দিকে নেতাদের আঙুল ফুলে কলা গাছ। খুব শর্ট টাইম স্প্যানের মধ্যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো, মানে তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখনও দলের সুপ্রিমো তিনিই আছেন, মুখ্যমন্ত্রী আর নেই। কিন্তু এটা অবিশ্বাস্য যে তিনি কিছুই জানবেন না। তাই তার নাম ছবির নিচে এখন আর কিন্তু বহুদিন হলো এই সততার প্রতীক লেখাটা অনেক আগেই কিছু সংশয় তৈরি হয়েছিল বলে ওটা আর মানাচ্ছিল না, তুলে দেওয়া হয়েছিল। এবার তার সামনেই উঠল চোর চোর স্লোগান। আজকের ঘটনা কলকাতা হাইকোর্ট চত্বরে।
এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। কোনোদিন কলকাতা হাইকোর্টে এই জিনিস হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের নেতৃত্বে আজকে এই ললেসনেস হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম সুপ্রিম কোর্টে, প্রাক্তন হয়ে দেখলাম উনি এখন হাইকোর্টে। আমরা আশা করেছিলাম যে ওনাকে দেখতে পাবো ইন্টারন্যাশনাল কোর্টে। দেখা যাক কি হয়। সততা, এই ব্র্যান্ডিং যদি 1 নম্বর হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংয়ের যে দ্বিতীয় ইউএসপিটা ছিল সেটা হচ্ছে অগ্নিকন্যা, আগুনে মেয়ে, এইরকম একটা ভাবমূর্তি। যেখানে অন্যায় সেখানেই পৌঁছে যান তিনি, এইরকম একটা ভাবমূর্তি তার ছিল। মানে অসহায় যে যেখানে তার তিনি ভরসা, মোদ্দা কথা। বিজেপি রাজ্য সভাপতি ব্যঙ্গ করে বলছেন তিনি ভেবেছিলেন মমতা ইন্টারন্যাশনাল কোর্টে যাবেন। সেটা ঠাট্টা, সেটা ছাড়ুন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা অবশ্যই ভেবেছিলেন বা এখনও হয়তো প্রত্যাশা করছেন যে নেত্রী রাস্তায় নামবেন। তার পরিবর্তে তিনি প্রথমেই গেলেন কলকাতা হাইকোর্টে। আমার অনেক কাজ জানেন তো, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই। এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না। অন্য কথাগুলো আমার কানে ঢুকবে না, আমি এগুলো নিয়ে ভাবিত নই। প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলবো না, হাতে অনেক কাজ। এরকম নেগেটিভ জিনিস আর অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অনেক প্রতিশ্রুতি আর সময়টা অনেক কম, তাই এখন সম্পূর্ণভাবে শুধু কাজে আমরা মন দিয়েছি। এখন এই ইররেলেভেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো না। প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে মামলা লড়তে চলে গেলেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার সতীর্থ দুজনই কোনো রকম গুরুত্ব দিতে চাইলেন না এই বিষয়টিকে। ব্র্যান্ড মমতাই ছিল সব আসনে তৃণমূলের প্রার্থী। তিনি তো নিজেই বলতেন সব আসনে ধরে নিন তৃণমূলের আমিই প্রার্থী, সেই জন্মলগ্ন থেকে। এবারের ভোটেও বারবার সে কথা তিনি বলেছিলেন। ভোটে হার মানে এই শোচনীয় পরাজয় মানে তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড মমতার হার, এভাবেই তো ব্যাখ্যা করতে হবে। মমতা নিজেও হেরেছেন ভবানীপুরে। দেখুন, সততার ইউএসপি কালে কালে আগেই গেছে। এবার এই যে আগুনে মেয়ে বা অগ্নিকন্যার ইউএসপি, এটাও কিন্তু ভুলুণ্ঠিত অনেকেই বলছেন। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে মমতা রাস্তায় নামবেন, আন্দোলনে ঝড় তুলবেন, এটাই হয়তো অনেকে প্রত্যাশা করেছিলেন। তার পরিবর্তে তিনি ছুটলেন হাইকোর্টে। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসায় দল না দেখে নাগরিকদের তাদের বাড়ি এবং দোকানে ফেরা সুনিশ্চিত করতে হবে। ব্যাস, তাতেই আনন্দে আত্মহারা তৃণমূল শিবির। পাল্টা বিজেপি শিবির মনে করিয়ে দিচ্ছে পুরনো সেই দিনের কথা। সত্যিই মার খাচ্ছে, বেশিরভাগ জায়গাতে দেখছি কাতুকুতু দিয়ে ছেড়ে দিচ্ছে। উল্টোটা হলে আজকে আপনি ভাবুন কি হতো। 2021 সালের 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। উল্টোটা হলে আজকে আপনি ভাবুন কি হতো। একটা বিজেপি কর্মী থাকতে পারতো না পশ্চিমবঙ্গে, কলকাতা শহরে বাড়ি। সেটা তো বলেও ছিল, তো বলেছিল না, আমি ব্লক ওয়াইজ লিস্ট করেছি। অভিষেক বলেছিল তো। কি বলছেন? 7টা মামলা হয়েছে, এখনো ভেঙে দেবে, 7খানা মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। ভোটের পরের দিন 2021-এর 2রা মে বিকেল থেকে পরের দিন অবধি রিপোর্টেড খুন হয়েছিল 18টা, ধর্ষণ হয়েছিল গাদা গাদা। আগের দিন রাত্রি পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় প্রার্থীর বিরুদ্ধে লাইভ করেছে, দুপুর 12টার পর তারা গেরুয়া আবির লাগিয়ে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অফিস ভাঙছে। আমাদের সংযম রাখতে হবে, দলীয়
যারা কর্মী তাদেরকে সংযম রাখার অনুরোধ করেছি এবং সেটা তারা জায়গায় জায়গায় রাখছেন। কিন্তু এরপরেও ভদ্রতা আর দুর্বলতার মধ্যে তফাৎ যদি না বোঝেন তাহলে মানুষের উত্তর দেবেন। আমাদের পুলিশের ওপরে নির্দেশ আছে দলের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয় তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। দেখুন, এবার ভোটের পর হিংসা যে একদম হয়নি তা কিন্তু নয়। বিজেপি রাজ্য সভাপতিও সেটা মেনে নিয়েছেন। অনেক বিজেপি এমএলএকে আমরা দেখেছি তারা তৃণমূল নেতাদের হাতে তাদের পার্টি অফিস ফিরিয়ে দিচ্ছেন, আবার তাদের পতাকা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিচ্ছেন দলের পতাকা। আবার আমাদের মনে সমস্তটাই আমরা কিন্তু জানি যে 2011-র পর থেকে কি ছবি আমরা দেখেছিলাম, 2021-এর পর থেকে একটা রাতে, এবং 11-র পর তো দেখাই গিয়েছিল, কিছুদিন পর থেকে এক রাতে সিপিএমের 1200 কার্যালয় ভেঙে পুড়িয়ে দিয়ে দখল করা হয়েছিল, মানে গুড়িয়েই দেওয়া হয়েছিল। 2021-এ ভোট পরবর্তী হিংসা, হাইকোর্টের নির্দেশ এবং সরকারের ভূমিকার কথাও প্রত্যেকেই জানেন। সেই তৃণমূল, সেই মমতা এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে হাইকোর্টে। আমরা মনে করি যে আমাদের জন্য ইনিশিয়ালি যে অর্ডার হয়েছে সে অর্ডার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, যারা ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদেরকে পুলিশের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত ঘর ছাড়াদের ঘরে নিয়ে এসে তাদের সেফটি দেয়া। পুলিশ যদি এই কাজ না করে, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে প্রত্যেকটি পুলিশ অফিসারের নামে দরকার হলে কন্টেম্প্ট অফ কোর্ট করব এবং দেখব কত বড় পুলিশ, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পুলিশ কত বড় ক্ষমতাশালী তা আমরা দেখতে চাই। আজকে 2011-র আগে যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম, মনে পড়ে সেই সব দিনগুলো। যারা পুরনো সাংবাদিক আছে, আগামী 5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো। কল্যাণবাবু বলছেন শুভেন্দুর ঘুম ছুটিয়ে দেওয়ার কথা। ঘুম তো ছুটে যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতাদেরই এখন, ঘর ভাঙার ভয়ে। এমপিরা না দল ছেড়ে বিজেপিতে গিয়ে নাম লেখান, এইরকম চোরা আতঙ্ক কিন্তু এখন তৃণমূলের মধ্যে আছে। দেখুন, তৃতীয় মোদী সরকার, কালো বলছিলাম, দাঁড়িয়ে আছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দলের সমর্থনের ওপর। বিজেপি তো চাইবেই অন্য দল থেকে এমপি ভাঙিয়ে এনে একার জোরে সরকার চালাতে। চোখ যে তৃণমূলের ঘরে একেবারেই পড়েনি তার কোনো গ্যারান্টি আছে? আজ তড়িঘড়ি কালীঘাটে এমপিদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফের লোকসভায় মুখ্য সচেতক করা হয়েছে। কাকলির ছেলে কড়া পোস্ট করে প্রশ্ন তুলেছিলেন, দল নেতারা কেন মাঠে নামতে পারছে না। এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। খারাপ সময় মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ না বলতে আসে। তৃণমূলের মুডটা বুঝলেন, কে যে কার ঘুম ছোটাবে এর মধ্যেই ঝাল মেটালেন কুণাল ঘোষ। এমএলএ হিসেবে শপথ নিয়েই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে বসলেন, তাপস রায়, সজল ঘোষদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাপস রায়কে ভালো বলায়, মানে তিনি ভালো বলেছিলেন বলে দল তাকে সাসপেন্ড করেছিল। কুণাল নাম করেননি, কিন্তু তার টার্গেট যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দুধের শিশুও বোঝে। তার কাছে কুণালের কথা পারতেই সুদীপের প্রতিক্রিয়া দেখুন। সুদীপটা কুণাল ঘোষ আজকে অভিযোগ করেছেন কার্যত বাধ্য করা হয়েছিল বাড়ি ছাড়তে। সুদীপটা কুণাল ঘোষ আজকে অভিযোগ করেছেন কার্যত বাধ্য করা হয়েছিল বাড়ি ছাড়তে।